কিলোহার্টজে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শুরু হচ্ছে সাপ্তাহিক বেতার সাহিত্য সংস্কৃতি পত্রিকা শ্রবণী। শ্রবণীতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শ্রবণীতে রয়েছে একটি কথিকা এবং স্বরচিত কবিতা পাঠ। 25শে জুলাই 2026 বিশিষ্ট সাহিত্যিক মনোজ বসুর 125 বছর পূর্তি। আজ শ্রবণীতে শুনুন মনোজ বসুকে নিয়ে একটি কথিকা, স্মরণে বরণে মনোজ বসু। বলছেন শুভাশিস চক্রবর্তী। জনা পাচেক বৃদ্ধ চোর বসে আছে, তাদের সঙ্গে গল্প করছেন একজন লেখক। ভাব জমাতে অবশ্য সময় লেগেছে। প্রাক্তন চোরেরা হঠাৎ করে এমন একজন শিক্ষিত বাবুকে বিশ্বাস করবে কেন? কি মতলব কে জানে। যখন তারা বুঝল বাবুটি আর 5 জন শিক্ষিত শহুরে লোকেদের মতো নয়, মানুষটির মধ্যে আছে অসীম আন্তরিকতা, সহৃদয় মনুষ্যত্ব, তখন এই বৃদ্ধ চোরেরাই খুলে দিয়েছিল অভিজ্ঞতার অর্গল। শুনে রোমাঞ্চ লাগে। ঘৃণ্য চৌর্যকর্মের মধ্যেও আশ্চর্য মানবিকতা বিস্মিত করেছে আমাকে। লিখেছেন নিশি কুটুম্ব উপন্যাসের লেখক মনোজ বসু। তার কাছেই সেই বৃদ্ধ চোরেরা এই কালজয়ী সাহিত্যকর্মের রসদ উজাড় করে দিয়েছে দিনের পর দিন। তাদের কথা নিবিড় কৃতজ্ঞতার সঙ্গে বলেছেন মনোজ বসু নিশি কুটুম্বর সাহিত্য আকাদেমি পুরস্কার প্রাপ্তির পর 1967 মার্চ মাসে। সেই ভাষণে চোর সমাজ বিষয়ে তার উপলব্ধির নির্যাস এই রকম: তাদের চলাচল নিশিরাত্রে, তাদের অলিখিত আইন আছে, সেগুলি তারা অক্ষরে অক্ষরে মেনে চলে। সুনিপুণ কর্মবিভাগ ও নিয়ম শৃঙ্খলা। কাঞ্চন লিপসু তারা, কিন্তু কামিনীতে অনীহা। বাস্তবে চোরেদের মতন সাধু অতিশয় বিরল। নানাভাবে নানা দিক দিয়ে একটি মর্মান্তিক প্রশ্নের উত্তর খুঁজে গেছেন মনোজ বসু। শহীদের নগদ রক্তমূল্যে অর্জিত স্বাধীনতা কেন সাম্প্রদায়িকতার বিষাক্ত ছোবলে মৃতপ্রায় হয়ে উঠল? নিরীহ গৃহস্থ মানুষ হঠাৎ দেখে দয়া দরদ ভরা চিরকালের প্রতিবেশীদের আর চেনা যায় না। দাঙ্গা আর দেশভাগের কারণে কত পরিবার বিনা অপরাধে উৎসন্ন হয়ে গেল। মনোজ বসুর কাছে এই হিংস্রতা, এই অমানবিকতা প্রতিভাত হয়েছে মানুষের ইতিহাসে এক অনপনীয় কলঙ্ক হিসেবে। তার রক্তের বদলে রক্ত, মানুষ নামক জন্তু, মৃত্যুর চোখে আগুন, পথ কে রুখবে উপন্যাসগুলি সেই কলঙ্কের দলিল। একটি উপন্যাসে নরেশ ডাক্তারের সংলাপে শোনা যায় যেন লেখকেরই আরতি। গলায় গলায় ভাব যাদের সবসময়, হঠাৎ তারা যেন কিরকম হয়ে গেল। পূর্বের সদ্ভাব, চেনাশোনা, ভালোবাসাবাসির শেষ হলো যেন অকস্মাৎ। মনোজ দেশভাগকে মন থেকে মানতে পারেননি। একাধিক রচনায় প্রত্যাশার বীজ ছড়িয়েছেন আশাবাদের জল সিঞ্চনে। ইতিহাসের অন্দরে খোঁজ জারি রেখেছেন মিলনের আশার ডানায় উড়াল দিতে দিতে। তার কাছের মানুষ দীপকচন্দ্র স্পষ্ট সাক্ষ্য দিয়েছেন, 2 বঙ্গের মানুষের মধ্যে আছে যে চিরমধুর আত্মীয়তা। লেখক চিরকাল তার গল্প উপন্যাসে সেই প্রীতির ক্ষেত্র চিহ্নিত করে এসেছেন। কোথায় পেলেন এমন উদার, কলুষমুক্ত মানুষের প্রতি অকৃত্রিম দরদ ভরা মনখানি? এর সূত্রটি গাঁথা আছে বালকবেলার যাপনে। পরিবারের মননশীল আবহ আর গ্রামের নির্বিবাদ অসাম্প্রদায়িক পরিবেশ মনোজকে শিখিয়েছিল মানুষ রতনের নানা পরতে আছে শুধু প্রেম আর বিশ্বাস। ধর্ম বা সম্প্রদায় সেখানে গৌণ, নিরীহ একটি পরিচয় মাত্র। কিশোরকালের কাঁচা বয়সে লেখা কবিতা সমূহে গ্রামের সেই উদার পরিচয় বিধৃত আছে। বহু যুগের এপার থেকে আজ যদি সেই বঙ্গ প্রকৃতি ও মানুষের লীলাভূমির দিকে ফিরে তাকাই, মনে হবে কোন এক অলৌকিক দেশের কাহিনী শুনতে বসেছি আমরা।
পাড়াগাঁয়ের ছেলে আমি, বাড়ির সামনে বিল। এই বিল ও বিলের প্রান্তবর্তী মানুষগুলো তাদের দুঃখ সুখ, আশা উল্লাস নিয়ে আমার মন জুড়ে রয়েছে। এই বিলের কোন আড়াল থেকে, ধানবনের ভিতর থেকে হঠাৎ চাষির গলায় গান ভেসে আসে, সখী সোনার প্রেম কাহিনী। খানিক তরুণ বয়সে এই প্রকৃতি মনোজ বসুর কবিতায় ছবি আঁকে। ওরা গুণ টানে, হিঞ্চে কলমি পটপট ছিঁড়ে নৌকা চলে, আর ছিঁড়ে যায় মরমের গিট, শব্দ হয় না ছাতিম তলে। তার লেখা গোপন কথা কবিতা প্রকাশিত হয়েছিল একটি পত্রিকায়। কবিতাটি পড়ে পল্লীকবি জসিমউদ্দিন যাকে সামনে পান তার কাছেই কবির খোঁজ করেন। মনোজ বসু কে বলো দিকি? থাকেন কোথায়? চেনো তাকে? অবশেষে কলকাতায় খুঁজে পেলেন যখন, জড়িয়ে ধরে সে কি উল্লাস! পল্লী বাংলার প্রতি গভীর ভালোবাসা নিয়ে এই দুই প্রতিভাবান লেখক ঝাঁপিয়ে পড়েছিলেন গ্রাম সেবার কাজে। ব্রতচারী সমিতি প্রতিষ্ঠার পূর্বে সদ্য বিলেত ফেরত গুরুসদয় দত্ত ১৩৩৭ বঙ্গাব্দে প্রতিষ্ঠা করেন পল্লী সম্পদ রক্ষা সমিতি। উদ্যোক্তাদের মধ্যে মনোজ বসু ও জসিমউদ্দিন ছিলেন সমিতির দুই প্রধান বাহু, যুগ্ম সম্পাদক। গ্রাম সংস্কৃতির উদ্ধার, অন্বেষা, সংগ্রহ এবং প্ররক্ষণ ছিল এই সমিতির প্রধান কর্মসূচি। আমরা জানি রায়বেশে এবং ঢালি নৃত্যকে পুনর্জীবিত করার বিষয়ে ব্রতচারী আন্দোলনের ভূমিকা চিরস্মরণীয়। এর প্রাণপুরুষ গুরুসদয় দত্তকে ঢালি নৃত্যের বিষয়ে সম্যক অবহিত করেন মনোজ বসু। গুরুজিকে তিনি নিয়ে যান পূর্ববঙ্গে নিজের জেলায়, সেখানে নৃত্য প্রদর্শনেরও আয়োজন করেন। যশোর জেলার ডোঙাঘাট গ্রামের সন্তান মনোজ ছোট থেকে পরিচিত সেই অঞ্চলের লোক সংস্কৃতির সঙ্গে। ঢালি নৃত্য যশোর ও খুলনার আত্মপরিচয়ের দ্যোতক। তার সূত্র ধরেই ঢালি নৃত্য বিষয়ে এমন উদ্যোগ গ্রহণ। গুরুজির যোগ্য শিষ্য হিসেবে মনোজ বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বেরিয়েছেন। লোকসংস্কৃতির অন্বেষায় সর্বোচ্চ শ্রম দিতেও কুণ্ঠিত হননি। পল্লী সম্পদ রক্ষা সমিতি থেকেই ব্রতচারী পরিচেষ্টার উদ্ভব। এই কাজে মনোজ বসু ছিলেন গুরুজির দক্ষিণ হস্ত, জানিয়েছেন প্রিয়লাল সেন। তন্নিষ্ঠ যত্নে মনোজ ব্রতচারী সমিতির মুখপত্র বাংলার শক্তি দীর্ঘদিন ধরে সম্পাদনা করেছেন, প্রকাশ করেছেন গুরুসদয় প্রণীত ব্রতচারী সখা বইটিও। পঞ্চব্রতে ব্রতী তিনি অন্তর থেকে বিশ্বাস করতেন, গ্রামকে সবার আগে চেনা দরকার। আমাদের দেশের মানুষ গ্রামে গ্রামে ছড়ানো, তাদের বাদ দিয়ে কোনো কিছুই কল্পনা করা যায় না। তার এই মানসিকতায় লাভবান হয়েছে বাংলা সাহিত্যের ধীমান পাঠক। ব্রতচারী কর্মোপলক্ষে গ্রামীণ প্রকৃতি ও মানুষের সান্নিধ্য, সাহচর্য, ভালোবাসা তার লেখনীর ভাণ্ডারটিকে উপচে ভরে দিয়েছে সাহিত্য অর্চনার উপচারে। ১৯৩২-এ প্রথম গল্পগ্রন্থ বনমর্মর প্রকাশ, পরের বছর নরবাদ। দুটি বইয়ের খাতিরে খ্যাতি তার পিছু নিয়েছিল। উপন্যাসের জগতে পা রেখেছেন অনেক পরে। ১৯৪৩-এ ভুলি নাই দিয়ে সেই যাত্রা শুরু। এর কাহিনী ব্রিটিশ শাসকের রোষানল উস্কে দেয়নি শুধু, একই বছরে প্রকাশিত বিতর্কিত নাটক নতুন প্রভাতের অভিনয় বন্ধেরও নির্দেশ এসেছিল। তবে এই চোখরাঙানি মনোজ বসুকে ভীত সন্ত্রস্ত করেছে এমন নয়। স্বাধীনতা আকাঙ্ক্ষা তিনি ওই পর্বের আরও কিছু রচনায় দেখিয়েছিলেন। সৈনিক, আগস্ট ১৯৪২-এর মতো উপন্যাস তার মধ্যে অন্যতম। শেষোক্ত উপন্যাসে মনোজ বসুর অনুভূতিময় ভাষার চিহ্ন ফুটে ওঠে এইভাবে: তুমি শেষকালে যদি জেলে পাঠিয়ে দাও, অসম্ভব নয় কিছু। সহোদর ভাইকে ধরিয়ে দিয়ে তোমাদের সরকারি মানুষ প্রমোশন আদায় করে। চন্দ্রা ভাবছে এই আত্মবিরোধ শেষ হবে আর কতদিনে? জীবনকে সহজ করে নেওয়া চলবে যখন ছেলের বাপের কাছে, স্ত্রীর স্বামীর কাছে মনোভাব ঢাকাঢাকি করতে হবে না। মুক্তির স্বপ্নে ব্যাকুল সোনার ছেলে মেয়েদের জেলে পুরে অস্বস্তিতে দিন কাটাতে হবে না জবরদস্ত সরকারের। দেশের মানুষ সরকার গড়বে, সরকারি মানুষ হবে দেশের মানুষের গোলাম। নির্মল ঘোষ, মহিন বাগ
এবং অতীত ও বর্তমানের সর্বত্যাগী নরনারীরা আজকের রেডিওয় শোনা ওই বাণী যেন লক্ষ লক্ষ কণ্ঠে মন্ত্রিত করে চলেছেন। যুগের হুযুগে নয়, ব্রিটিশ বিরোধিতার আগুন তার মনে স্থির লয়ে বাল্যকাল থেকেই পুঞ্জীভূত হয়েছে। বাবা রামলাল বসু ছিলেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের গ্রামের প্রথম সারির নেতা। পিতার হাত ধরে বহু সভা সমিতিতে উপস্থিত থেকেছেন বালক মনোজ, বক্তৃতা শুনেছেন। তার ধাক্কায় অবুঝ কাঁচা মন সারসত্য বুঝে নিয়েছিল। বহিরাগত ইংরেজের জবর দখলে আমরা পরাধীন। তরুণ বয়সে অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে কলেজ স্তরের লেখাপড়াও বছর খানেকের জন্য মুলতুবি ছিল। এমনকি লেখক খ্যাতি যখন তুঙ্গে, তখনও বিপ্লবীদের সঙ্গে তার যোগাযোগের কথা গোপন থাকেনি। সেই স্বাধীনতা এলো, অথচ ভেঙে গেল বাঙালির যৌথ যাপন। এই ঘটনায় দীর্ঘদিন মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন লেখক। বিপর্যয়ের সেই ইঙ্গিত ও দীর্ঘশ্বাস তার রচনাবলী ধারণ করে আছে। মোট ১৯টি গল্পগ্রন্থ, ৩৫টি উপন্যাস, ৮টি নাটক, 4টি ভ্রমণ কাহিনী মনোজ বসুর ৮৬ বছরের পার্থিব জীবনের সাহিত্য সঞ্চয়। রুজির দায়ে তাদের বেশ কিছুর ললাট লিখনে বাজারি বিশেষণ জুটবে ঠিকই, তবু স্পষ্ট উচ্চারণে এই কথা বলতে হবে, মানুষের প্রতি তার টান প্রতিটি রচনার প্রথম প্রত্যয়। চরম দারিদ্র্য ও উঞ্ছবৃত্তির মধ্যেও স্রষ্টার মানসিকতাটিকে দুর্মর রাখতে পেরেছিলেন মনোজ। 2 দশক জুড়ে শিক্ষকতা করলেও তার মনে ছিল এই পেশা বিষয়ে একরাশ ক্ষোভ। বিএ পাশ করে মাস্টারি জুটিয়ে নিলাম একটা। ক্লাসে ক্লাসে টোপ ফেলে টিউশনি, বিদ্যাদানের অষ্টপ্রহরী মোচ্ছব চলত, ভাবতে গিয়ে আতকে উঠি এখন। সেই অভিজ্ঞতা নিংড়ে লিখেছেন মানুষ গড়ার কারিগর উপন্যাস। সেখানে প্রধান চরিত্র মহিমকে কেন্দ্রে রেখে গোটা শিক্ষা ব্যবস্থার ধ্বস্ত চেহারাটিকে দেখিয়ে দিতে চেয়েছেন। কাঁধে মানুষ গড়ার দায়িত্ব সঁপে আদর্শের নিগড়ে পা দুখানি বেঁধে রেখে আসলে শিক্ষকদের উপোস করিয়ে মারার বিরুদ্ধে সোচ্চার এই উপন্যাস। শিক্ষক জীবনের স্মৃতিচারণে অন্যত্র আক্ষেপ করে বলেছিলেন, যৌবনের প্রতিটা মধুভরা দিনমানের অপমৃত্যু ঘটেছে কলকাতার একটি স্কুলের চতুষ্সীমার মধ্যে। অতঃপর মধ্য বয়সে পৌঁছে একটি প্রকাশনা সংস্থা প্রতিষ্ঠা, ব্যবসায় লক্ষ্মীলাভ, অনটনের একঘেয়ে সংকট থেকে মুক্তি পেয়ে শিক্ষক জীবনে চিরকালের মতো দাঁড়ি টানা। বলা বাহুল্য, মনোজ বসু প্রতিষ্ঠিত বেঙ্গল পাবলিশার্স গ্রন্থ প্রকাশনায় উন্নত রুচির সাম্রাজ্য বিস্তার করে পাঠক মননে ছাপ ফেলেছিল। 25 জুলাই 125 বছর পূর্ণ হবে তার। স্বাধীনতাকে কেন্দ্রে রেখে মনোজ বসুর অশীতিপর জীবন যেমন স্পষ্ট 2টি পর্বে বিভক্ত, সেই একই নিরিখে পেশা জীবন ও লেখক জীবনটিও 2 পর্বে বিন্যস্ত। 2টি গোলার্ধ আলাদা বৈশিষ্ট্যে কেবল উজ্জ্বল নয়, বলা ভালো তারা পরস্পরের বিপ্রতীপ। 1945-এর 7 জুলাই আকাশবাণীর অনুষ্ঠানে মনোজ বসু জানিয়েছিলেন, প্রবাসী পত্রিকায় তার বাঘ শিরোনামে গল্প প্রকাশের পর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সজনীকান্ত দাস কিভাবে নতুন লেখককে মৌখিক সংবর্ধনায় বরণ করে নিয়েছিলেন। জসিমউদ্দিনের আলিঙ্গন উচ্ছ্বাস, গুরুসদয় দত্তের নির্ভরতার পাশাপাশি মনে রাখতে হবে ভূদেব চৌধুরীর মূল্যায়ন। ঐক্যের মধ্যে বৈচিত্র্যের উদ্ভাস নিয়েই মনোজ বসুর গদ্যশিল্পের পরিপূর্ণতা। বলতে দ্বিধা নেই, স্বাদেশিকতা ও সাম্যবাদের আদলে যে মনোযোগী সাহিত্য সৃষ্টি করে গিয়েছেন মনোজ বসু, ইদানিংকার বিস্মৃতি পেরিয়ে আবার তার রচনাবলীর কাছে আমাদের নতজানু হতেই হবে। শুনলেন কথিকা স্মরণে বরণে মনোজ বসু, বললেন শুভাশিস চক্রবর্তী। কথিকা থেকে এবারে আপনাদের নিয়ে যাই কবিতা পাঠের আসরে। শুনুন স্বরচিত